ষাটের দশকের মাঝামাঝি আমাদের দেশে ওই মানে কয়েকটা জিনিসের একটা প্যাকেজ চালু হয়েছিল, যেটাকে গ্রেন রেভলিউশন বলা হয়। মানে ধান হবে বা গম হবে, সেটা উচ্চতা বেশি হবে না, সেটা খড় কম হবে, দানা বেশি হবে, সেটা প্রতি একরে ফলন বেশি হবে এবং কম সময়ে ফসল হবে, যার ফলে বছরে দুবার বা তিনবার ধান বা গম করা যাবে। এর ফলে দেশ থেকে ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র এগুলো দূর হবে। এখন আমরা 40 বছর পরে বুঝতে পেরেছি, যে বুঝতে শুরু করেছি, এখনো পরিষ্কার ভাবে এখনো বলি যে দুটোই চলবে, এটাও হয় ওটাও হয়, কিন্তু যারা যে নামেই ডাকুন না কেন, প্রধানত সামাজিক সমস্যাটা একই রয়ে গেছে, বরং আরো খারাপ হয়েছে অবস্থা। অর্থাৎ ক্ষুধার সমস্যা। প্রত্যেক মানুষ সাফিসিয়েন্ট রোজগার করবে যাতে সে খাবার নিজের প্রয়োজন মতো এবং কালচার মতো কিনে খেতে পারে। সেই পভার্টিকে করে ইরাডিকেট করা যাবে, দারিদ্র্যকে করে দূর করা যাবে এবং অপুষ্টি কি করে দূর করা যাবে, সেইটা সমস্যা যেটা সেই রয়ে গেছে। ইনফ্যাক্ট যেটা বলা হয় এটা ঠিকই, যে ধান বা গমের উৎপাদন 3 গুণ কোথাও 5 গুণ বেড়েছে। এটা মাথায় রাখতে হবে যে এটাও কারণ যে কিছু কিছু ফসলের একরে বেড়েছে, আবার কিছু কিছু ফসল আগে চাষ হতো এখন আর চাষ হচ্ছে না সেইভাবে। অর্থাৎ উৎপাদন বেড়েছে কিন্তু উৎপাদনটা স্থিতিশীল হয়েছে কিনা সেটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে উৎপাদন বেড়েছে, খাবার হয় গোদামে, নয় রেল লাইনের ধারে, নয় রাস্তায় পড়ে পড়ছে, কিন্তু লোকে কিনে খেতে পারছে না। সেই ক্ষমতাটা কার আছে কিনা, সেই ক্ষমতাটা তৈরি হয়েছে কিনা, নাকি এমন ভাবে উৎপাদন হচ্ছে যাতে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো বেশি লাভজনক, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো উৎপাদন করতে গিয়ে আরো কয়েকটা সমস্যা দেখা দিয়েছে। মাটির উর্বরতা, সেটা মাটি পলিউটেড হয়ে যাচ্ছে, মাটিতে কিছুই উৎপাদন হচ্ছে না, ঘাসে উৎপাদন হচ্ছে না, এরকম জায়গা আছে। বিশেষ করে সেই জায়গাগুলোতেই, মানে বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানার সেই সব জায়গা যেখানে গ্রেন রেভলিউশন শুরু হয়েছিল। তো অর্থাৎ আমরা বাকলা নাঙ্গল থেকে জল এনেছি, অনেক দূর থেকে খাল কেটে জল আনা আছে, পরে মাটির তলার গভীর থেকে জল তুলে দেওয়া আছে, এসব করা হয়েছে। এক একটা সমস্যা বেরিয়েছে, সেই সমস্যাটার একটা সমাধান করার চেষ্টা হয়েছে। আমাদের সারের ব্যবহার কয়েকশো গুণ, আমাদের পেস্টিসাইডের ব্যবহার কয়েক হাজার গুণ বেড়ে গেছে, কিন্তু ওই যে তিমিরে আমরা ছিলাম মোটামুটি সেই তিমিরেই আছি। তো যখন আমরা আজকের দিনে দাঁড়িয়ে তুলনা করব যে যেগুলো আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম ছিল আগে, মানে সবুজ বিপ্লবের আগে, তারপর সবুজ বিপ্লবের সময়, আর তারপরে এখন নতুন বিপ্লব ওই ইকোলজিক্যাল এগ্রিকালচারের বিপ্লব। তো এটা প্রধান জায়গা যেটা উপর জোর দেওয়া হয় যে ওই 1 নম্বর ফার্টিলিটি বাড়বে কিনা, অর্থাৎ উৎপাদন ক্ষমতা, ওই এলাকা প্রতি উৎপাদন বা ফসল প্রতি উৎপাদন ইত্যাদি, সেটা কতটা হলো সেটা একটা জিনিস দেখা হয়। আরেকটা জিনিস দেখা হয় যে এই
ওই 100 কেজি ধান বা 100 কেজি গম বা 100 কেজি ডাল বা 100 কেজি যা কিছু হোক 1 কুইন্টাল, সেটা উৎপাদন করতে কতটা শ্রম, কতটা জল, আর কতটাই বা অন্যান্য সোর্স অফ এনার্জি লাগে, কিছুটা তার সরাসরি উৎপাদনে লাগে, যেমন পাম্প সেট চালানোর জন্য যে ডিজেল লাগে, যেমন সার তৈরি করার জন্য যে পেট্রোলিয়াম তেল লাগে বা অন্য কিছু লাগে। তো সেইগুলোর ক্ষেত্রে এখন আজকালকার দিনে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলা, অর্থাৎ ইকোনমিক দিক থেকে এফিসিয়েন্সি দেখতে হলে যা কিছু ইনপুট যাচ্ছে সেই অনুযায়ী উৎপাদনটা, হয়তো ধান তার মানে বিঘা প্রতি খাবার কতটা হলো সেটাও একটা ব্যাপার, কিন্তু সেটাই একমাত্র ব্যাপার না। ধান তৈরি করতে গেলে কতটা জল লাগলো, এক সময় যখন আমরা মনে করতাম জলের ভান্ডার অফুরন্ত, তখন জল নিয়ে কেউ ভাবতো না। আজকে সেইটা ভাবার সুযোগ নেই, কারণ আজকে জলস্তর অনেকগুলো, বিশেষ করে উত্তর ভারতের অঞ্চলে হু হু করে জলের স্তর নেমে যাচ্ছে। কারণ আইনে কি বলা আছে সেই সব অনেক ভালো কথা বলা আছে, কিন্তু বাস্তবে ওই মানে প্রচুর লোক ওই আগে তাও খাল টাল থেকে ব্যবহার করতো, এখন মাটির তলার জল অনেক বেশি ব্যবহার হচ্ছে। সুতরাং কতটা উৎপাদন হলো এ নিয়ে অনেক কথা হয়, কিন্তু কিভাবে উৎপাদন হয় আর তার সঙ্গে এই জলাভাব, এই বাতাবরণ গরম হওয়া, বায়ুমণ্ডল গরম হয়ে যাওয়া, এই নানা পোকা মাকড়, বন্ধু পোকা অদৃশ্য হয়ে যাওয়া, মৌমাছি মরে যাওয়া, এইসবের কি সম্পর্ক আছে সেটা আমরা অনেক সময় ভেবে দেখি না। আর যেভাবে আমরা তৈরি করছি খাবার, সেটা করার ফলে অনেক লোক যেটা বিনা পয়সাতেই পুষ্টি পেত, সেই দারিদ্রটা কমার বদলে আরো বেড়ে গেছে। পশ্চিমবাংলার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের যেগুলো ট্র্যাডিশনাল ধান ক্ষেত, সেই সব ধান খেতে ধানও হতো, কিন্তু 30-40 রকম আগাছাও হতো, যেটা হয় মানুষে খায় অথবা গরু বাছুরে খায়। 60-এর দশকের আগে যদি আমরা দেখি, তাদের একটা ধান ক্ষেত থেকে প্রচুর অন্য প্রোটিন খাবার পাওয়া যেত, যেমন কাঁকড়া, যেমন গুগলি, যেমন মাছ। সেই জিনিসগুলো প্রধানত শ্রমিকরা পেত। তো যখন থেকে ধানের উৎপাদন কিছুটা বাড়ানোর জন্য আমরা প্রচুর কেমিক্যাল সার, প্রচুর কেমিক্যাল বিষ ব্যবহার করা শুরু করলাম, তখন শুধু ধান খেতে নয়, যদিও সেই সার, সেই তেল তার খুব বেশি হলে 20-25% ধানে যায়, বাকিটা হয় বাতাসে উড়ে যায়, যেখান থেকে ওই ক্লাইমেট চেঞ্জের জন্য গরম বাতাবরণ গরম করার জন্য, আর কিছুটা মাটির ভেতরে চলে যায়, আর কিছুটা জলের সঙ্গে বয়ে যায়। সার যদি ছড়িয়ে পড়ে, তার থেকে কচুরিপানা ইত্যাদি খাবার হয়, সেটা অনেক বেড়ে যায়, তার ফলেও মাছ কমে যায়। আর বিষ যদি ঢুকে যায়, অনেক লোক ধান ক্ষেত থেকে জল খায়, অনেক লোক সারাদিন ধান খেতেই কাজ করে ওখানেই ওর পাশেই ডোবায় স্নান করে। তো তার মানে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দুভাবেই আমাদের স্বাস্থ্যকে ধান খেতে ব্যবহার করা যে সমস্ত বীজ আছে সেগুলো নানারকমভাবে প্রভাবিত করে। নাম দেওয়া হলো উন্নত ফলনশীল, মানে সোনার বাছরের মতো। তো উন্নত ফসলশীল মানে এমন মনে হচ্ছে ধান ক্ষেতটাতেই 1 একর জমিতে, তো 1 একর জমিতে ধান কতটা হবে সেটা হয়তো 50% বাড়লো, কিন্তু এই মাছ চাষ যেগুলো ছিল সেগুলো টোটাল অদৃশ্য হয়ে গেল। অর্থাৎ ক্ষেতের উৎপাদন, ধানের উৎপাদন বাড়লো, কিন্তু ক্ষেতের উৎপাদন কমলো। এটা অনেক ক্ষেত্রেই হয়েছে। উচ্চ ফলনশীলের প্রথম মিথ্যাটা হলো যে ওই ক্ষেতের উৎপাদন বাড়েনি, শুধু ফসল কিছুটা উৎপাদন রয়েছে, এবং ফসলের মধ্যেও দানার উৎপাদন বেড়েছে, খড়ের উৎপাদন এবং ব্যবহার দুই কমেছে। এই
ওই খড় ব্যবহার করে ওইটা তুলবার পরিশ্রম অনেক বেশি হচ্ছে বলে অনেক পাঞ্জাব হরিয়ানা অনেক চাষি, উত্তরপ্রদেশে অনেক চাষি সেটা জ্বালিয়ে দিচ্ছে। যে জ্বালিয়ে দেওয়াটা আমাদের মাটিকে আরো খারাপ করছে এবং আমাদের পরিবেশকেও প্রচুর কার্বন ডাইঅক্সাইড এদের দিচ্ছে, প্রচুর লোক একসঙ্গে করছে। এই জ্বালিয়ে দেওয়াটা কারণ হচ্ছে যে সেটা ঠিক সময় মতো যদি মানে বলা হলো ধান হয়ে তারপরে আবার অন্য একটা ফসল হবে, সেই অন্য একটা ফসল যদি গম বা আলু হয় সেটা লাগাবার জন্য যথেষ্ট সময় যেহেতু হাতে নেই, সেহেতু ওই পুড়িয়ে দেওয়া হয়। মানে সময়ের দাম যখনই ক্রমশ বাড়তে শুরু করেছে তখনই ওটা পড়ানো শুরু হয়েছে আধুনিক কালে। তো এইখানে যেটা বলা হচ্ছে যে ইকোলজিক্যাল এগ্রিকালচার, এই তিনটে সমস্যা যে কি করে ফার্টিলিটি বাড়ানো যায় অর্থাৎ উৎপাদকতা স্থায়ী স্থিতিশীল করা যায়, কি করে মানে যদি 10 কেজি বীজ লাগাই সেই বীজ অনুযায়ী আমি কি 100 কেজি পাবো, 10 গুণ বাড়বে বা 15 গুণ বাড়বে, সেই অনুযায়ী বিচার করা হচ্ছে। আর যদি ফার্টিলিটি একর হিসেবে মাপা হয় বা হেক্টর হিসেবে, তাহলে সেখান থেকে মোট খাবার কত পেলাম সেটা বিচার করা যদি হয়, তাহলে ওই উৎপাদকতা এবং মানে মাটি যদি ভালো হয় তাহলে ন্যাচারালি মাটি চাষের আগে মাটি অবস্থা কি ছিল আর চাষের পরে মাটির অবস্থা কি, কতটা বেশি শক্ত হয়েছে, কতটা কার্বন কমে গেছে, কতটা জল ঢুকছে, কতটা জল ঢুকছে না, নোনাভাব বেড়ে গেছে কিনা, পেজ চেঞ্জ হয়ে গেছে কিনা, সেই সব দিয়ে ফার্টিলিটি মাপা হয়। তো সেই ফার্টিলিটিটা মানে উৎপাদকতা এবং উৎপাদন ক্ষমতা দুটোই মাপা হয়। আরেকটা হচ্ছে ক্রপ রেজিলিয়েন্স, অর্থাৎ ঝড়ে পড়ে গেলে সেটা আবার উঠে নামাতে পারে কিনা বা তার জায়গায় আমরা অন্য কিছু ফসল লাগাতে পারি কিনা, সেই ফসলটার সঙ্গে মিশ্রিত করা যায় কিনা, এই সমস্যাগুলো নিয়ে ইকোলজিক্যাল এগ্রিকালচার ভাবে।